আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে নজিরবিহীন অ্যালার্জি তৈরি হয়েছে সরকারের ভিতরে বাইরে, দেশের ভিতরে এবং দেশের বাইরে। এবং একজন মানুষ যে কিনা এই কয়দিন আগেও সকলের নিকট কাঙ্ক্ষিত ব্যক্তি ছিলেন এবং যাকে মনে করা হতো আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত, যিনি তার জীবনের ঝুঁকি নিয়ে একটি রেজিমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং তার সেদিনে সেই রুখে দাঁড়ানোর মধ্যে যে আন্তরিকতা ছিল, যে প্রেম ছিল, যে নিষ্ঠা ছিল, যে সততা ছিল, যে দৃঢ়তা ছিল, এটি এই বাংলাদেশে দ্বিতীয় কোনো ঘটনা ঘটেনি। বাংলাদেশের বিভিন্ন সময় এটিতে অনেকগুলো সেনা বিপ্লব হয়েছে, অনেকে নেতৃত্ব দিয়েছেন, অনেক মেধাবী জেনারেল এখানে সফল হয়েছেন, অনেকে ফাঁসিতে ঝুলেছেন। প্রেসিডেন্ট এরশাদ এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুজন রাষ্ট্র ক্ষমতা লাভ করেছেন। মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন সরকারের সময়টাতে জেনারেল মঈনু আহমেদ রাষ্ট্র ক্ষমতার নিয়ন্ত্রক ছিলেন, কিন্তু তাদের সেই যে প্রেক্ষাপট, পরিবেশ এবং পরিস্থিতি, সেগুলোর থেকে জনাব ওয়াকারুজ্জামানের যে পরিবেশ এবং পরিস্থিতি সম্পূর্ণ একটি আলাদা। জুলাই আগস্ট বিপ্লব আমাদের শত বছরের ইতিহাসের এক অনন্য ঘটনা এবং এই সময়টিতে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, অন্যান্য জুডিশিয়ারি থেকে শুরু করে সকল বিধি ব্যবস্থাতে আওয়ামী লীগ যে একছত্র আধিপত্য বিস্তার করেছিল, সেক্ষেত্রে শেখ হাসিনার সামনে গিয়ে কেউ কথা বলবেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কথা বলবেন, এই ধরনের চিন্তা চেতনা রাষ্ট্রীয় আমলা তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, শয়তানেরও এই সাহস হতো না। ইবলিস গণভবনের সামনে, আওয়ামী লীগ অফিসের সামনে ভুলেও যেত কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তো মানুষ যখন তার ক্ষমতা, দাপট, দম্ভের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়, তখন তার সামনে কোনো মানুষ কথা বলতে পারে না। বাস্তব ইতিহাস থেকে দুটো ঘটনা বলি। গিয়াসউদ্দিন বলবল নামক একজন দিল্লির বাদশা ছিলেন। তিনি দিল্লির প্রধানমন্ত্রী ছিলেন সম্রাট নাসিরউদ্দিন এর আমলে। তার পরবর্তীতে তিনি আরও প্রায় ২০ বছর নিজে সুলতান ছিলেন। এত নিষ্ঠুর এবং এত চরম ভাবাপন্ন ছিলেন যে তিনি যদি রাগান্বিত হয়ে কোনো মন্ত্রীর দিকে তাকাতেন, উজির নাজির দিকে তাকাতেন, প্রকাশ্য রাজদরবারে অনেক মন্ত্রী প্রস্রাব করে দিয়েছে, কাপড় নষ্ট করে ফেলেছে, এরকম ইতিহাস রয়েছে। আরেকজন নিষ্ঠুর সম্রাট ছিলেন আলাউদ্দিন খিলজি। তারও একই অবস্থা। তিনি যখন কোনো কথা বলতেন, সেই কথার উত্তর দেওয়ার জন্য তার আশেপাশের লোককে বহুক্ষণ চিন্তা ভাবনা করে তারপরে কথা বলতে হতো। তো সেই দিক থেকে শেখ হাসিনা তার প্রতিপক্ষকে যেভাবে ভয় দেখাতে পেরেছিলেন সফলভাবে, তেমনি তার একান্ত নিকটজন, এমনকি তার সন্তান, পুত্রকন্যা, বোন, পরিবারের যারা আপনজন, তারাও তাকে জমের মতো ভয় পেতেন। এবং সেই ভয়টা কতটা ভয়প্রবল হতে পারে, ছোট্ট একটা উদাহরণ দিই। যেমন ধরুন, আপনি একটা গোখরা সাপ, আপনি যদি জানেন যে গোখরা সাপটা মরে গেছে, কিন্তু আপনাকে যদি বলা হয় ধরুন, আপনি সেটা কিন্তু ধরতে পারবেন না। কিংবা একটা মৃত সাপের যে খোলস, সেটা যদি আপনার বিছানার পাশে রাখা হয়, বলা হয় আপনি ঘুমান, আপনি ঘুমাতে পারবেন না। একটা মানুষ যখন একটা সাপকে ভয় পায়, তার চেয়ে কোটি কোটি গুণ ভয় পায় অন্য একটি মানুষকে। শেখ হাসিনা সেই ভয়টা তৈরি করে ফেলেছিলেন। তো সেই ভয়কে জয় করে তার সামনে গিয়ে তাকে পদত্যাগের কথা বলা, তাকে ৩০ মিনিট সময় বেঁধে দেওয়া এবং তাকে দেশ থেকে বাধ্য করা, এটা হাজার বছর এই ঘটনা সহজে ঘটে না, যেটা জেনারেল ওয়াকারুজ্জামান ঘটিয়েছেন। দ্বিতীয়ত, তিনি শেখ হাসিনার মনোনীত ছিলেন, শেখ হাসিনার আত্মীয় ছিলেন, ফলে তার জন্য এটা ছিল ডবল বার্ডেন এবং সেই কাজটি তিনি করেছেন। এখন মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন বঙ্গভবনে গিয়ে ইয়াজউদ্দিনকে যে কথা বলেছেন, সেই কথা মিস্টার মঈনুদ্দিন কিংবা মিস্টার ফখরুদ্দিন মরে গেল বেগম জিয়াকে বলতে পারতেন না। বেগম জিয়া তার ক্ষমতা হস্তান্তর করে যখন তিনি প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনের হাতে সেই ক্ষমতাটা দিয়ে দিয়েছেন, তখন সেখানে গিয়ে খুব সহজে একজন সেনাপ্রধান দাপট দেখাতে পারে। এখন ধরেন চুপ্পু সাহেবের সাথে কথা বলা,
বেগম জিয়ার সাথে কথা বলা আর হাসিনার সঙ্গে শেখ হাসিনার সঙ্গে কথা বলা এক জিনিস নয়। তো সেই কাজটি জনাব ওয়াকারুজ্জামান করেছিলেন। আর আমরা সেই প্রায় ২ মাস ৩ মাস ধরে তার প্রশংসায় পঞ্চমুখ ছিলাম। এখন তাকে নিয়ে আমরা সমালোচনা করছি। তিনি ভারতের দালাল। কেন তিনি ভারতের সেনাপ্রধানের সঙ্গে কথা বলেন? তারপর তিনি এখনো শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। তাকে আবার ক্ষমতায় বসানোর চেষ্টা করছেন। আওয়ামী লীগকে তিনি একটা স্পেস দেওয়ার চেষ্টা করছেন। তিনি ক্ষমতা দখলের চেষ্টা করছেন। তিনি জরুরি অবস্থা জারি করার চেষ্টা করছেন। তিনি লোক ভালো নন। তিনি আমেরিকার দালালি করার চেষ্টা করছেন। সরকারকে কাজ করতে দিচ্ছেন না এবং সেনাবাহিনীকে মাঠে রেখে তিনি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়েছেন, কিন্তু নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য একটা পুরো পরিস্থিতি ইউনূস সরকারের বিরুদ্ধে নিয়ে নেওয়ার জন্য এবং আওয়ামী লীগের জন্য একটি এবং ভারতের জন্য একটি সুবিধাজনক পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য তিনি চেষ্টা চালাচ্ছেন। এই ধরনের হাজারো অভিযোগ তুলে প্রতিদিন সামাজিক মাধ্যমগুলোতে ঝড় তোলা হচ্ছে এবং জেনারেল ওয়াকারুজ্জামানের ব্যক্তিগত চিন্তা চেতনা, ঘুম, খাওয়া দাওয়া হারাম করে দেওয়ার জন্য আমরা যে কাজগুলো করছি, এই কাজগুলোর ফলে আমাদের উপর আল্লাহর গজব বলতে গেলে অনিবার্য হয়ে পড়বে। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে তিনি বলেন, হে নবী, আলাম ইয়াজিদ ইয়াতীমান ফাওয়া, আমি কি আপনাকে এতিম হিসেবে পাইনি? তো এই যে কথাটা বললেন যে হে নবী, আলাম ইয়াজিদ ইয়াতীমান ফাওয়া, আমি কি আপনাকে এতিম হিসেবে পাইনি? এখন এটাকে আপনি বর্তমান জামানাতে নিয়ে আসেন যে শেখ হাসিনার জামানাতে আমরা এতিমের চাইতেও খারাপ অবস্থাতে ছিলাম। তা আল্লাহ যদি জিজ্ঞাসা করেন যে হে বাঙালি, তোমরা শেখ হাসিনার দ্বারা যখন নির্যাতিত ছিলে, নিষ্পেষিত ছিলে, নিপীড়িত ছিলে, তখন আমি তোমাদেরকে উদ্ধার করার জন্য আমি কি ওয়াকারকে পাঠাইনি? সুতরাং ওয়াম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার প্রতি বা তোমাদের প্রতি যে নিয়ামত দেওয়া হয়েছে তার প্রতি শুকরগুজার করো। এখন সেই শুকরগুজার করতে গিয়ে আমরা তাকে না করে অন্য লোককে করেছি। আচ্ছা, বোঝার চেষ্টা করুন তো যে আগস্ট মাসের 5 তারিখে, 6 তারিখে, 7 তারিখে ওয়াকারুজ্জামান যদি চাইতেন যে তিনি ক্ষমতা গ্রহণ করবেন, সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্যকে ফুলের মালা দিয়ে কে বরণ না করে নিতেন, এবং তিনি যদি চাইতেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসবেন না, কারো সাধ্য ছিল না। তিনি যদি চাইতেন ডক্টর আসিফ নজরুল থেকে শুরু করে অর্থাৎ ক্যান্টনমেন্টে তিনি যাদেরকে ডেকেছেন সবাই তো গিয়েছে, কেউ তো তার ডাক অমান্য করেনি। অনেকে যাওয়ার চেষ্টা করে ঢুকতে পারেননি, এর মধ্যে কাজ হয়ে গেছে। তো ফলে যিনি একটি সরকার গঠন করে দিলেন, তারপরে পুরো পরিস্থিতি পিছন থেকে তিনি নড়াচড়া করলেন। এখন এই গত 7 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে লোন মওকুফ, ঋণ মওকুফ কত টাকার হয়েছে, জরিমানা মওকুফ কত হাজার কোটি টাকার হয়েছে, মামলা মোকদ্দমা কীভাবে উঠেছে। এখন জেনারেল ওয়াকারের দিকে যান, একটু খোঁজ নিয়ে দেখেন তো যে এই লোকটি গত 7 মাসে কয় জায়গাতে টেলিফোন করে হুমকি দিয়েছে, ধামকি দিয়েছে, এটা হতে হবে। আমি ওয়াকারুজ্জামান বলেছি। কে বলতে পারবেন যে দেশি কই মাছ, বোয়াল মাছ, পাবদা মাছ, পুঁটি মাছ এগুলো আমরা ওয়াকারুজ্জামানের বাসায় দিয়ে এসেছি, তার স্ত্রীর কে দিয়েছি, দামি শাড়ি দিয়েছি, গহনা দিয়েছি। কে বলতে পারবেন যে দেশে বিদেশে গত 7 মাসে জনাব ওয়াকারুজ্জামানের আত্মীয় স্বজন, তারপরে পরিবার পরিজন, তারা সরকারি ন্যূনতম একটা সুযোগ নিয়েছে। আবার অন্যদিকে আপনি যদি চিন্তা করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে, তারপরে তার ভাতিজা, তার বন্ধু, তার বান্ধবী, তার সহকর্মী, তার আত্মীয় স্বজন কে সুযোগ না নিয়েছে। আপনি উপদেষ্টাদের কথা চিন্তা করেন, উপদেষ্টারা তারা তাদের যত পছন্দের, যার যত ক্ষমতা আছে, সবাই তার নিজ নিজ পছন্দের মানুষদেরকে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন। একজন উপদেষ্টার কারণে, পছন্দের কারণে, কেননা তিনি সেই উপদেষ্টা আরেকজন উপদেষ্টার স্ত্রীর খুব ভক্ত, ভীষণ রকম ভক্ত, স্ত্রীর জন্য তিনি তার জীবন দিতে পারেন। তো সেই স্ত্রীর প্রতি তার ভক্ত বা দুর্বলতার কারণে তার স্বামীকে তিনি উপদেষ্টা বানিয়ে দিলেন, একজন উপদেষ্টা। আবার একসাথে তারা মাঝে মধ্যে মদ্যপান করেন, আর এক উপদেষ্টা তো মদ্যপান করেন। তো এরকম একজন গ্লাস পার্টনার, তাকে দেখা গেল সিনিয়র সচিবের মর্যাদায় সেই নিয়োগ দিয়ে দেওয়া হলো। এরকম অনেকগুলো ঘটনা ঘটছে যেগুলো জনাব ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে তো ঘটতে পারতো, কিন্তু সেই ঘটনা কিন্তু
ঘটেনি, এবং ঘটেনি বলেই তাকে নিয়ে এত অ্যালার্জি যে আমরা সবাই ডাল খাচ্ছি, আমরা সবাই ফেন্সিডিল খাচ্ছি, আমরা সবাই মদ্যপান করছি।